স্বাগতম জানাই সকলকে আজকের ক্লাসে। আজকে পর্ব নাম্বার 3। আজকে আমরা আলোচনা করব অসমোরেগুলেশন সম্পর্কে। তো অসমোরেগুলেশন ব্যাপারটা কি তা আগে আমাদের বুঝতে হবে। অসমোরেগুলেশন হলো, ধরো তুমি একটি গ্লাসের মধ্যে কিছু পরিমাণ রক্ত নিয়েছো, সেই রক্তের মধ্যে আমরা কিছু পরিমাণ পানি ঢালছি। সেক্ষেত্রে গ্লাসে আগে যেই আয়তন পরিমাণ রক্ত ছিল, এখন পানি ঢালার পরে যে পরিমাণ আয়তনের তরল তৈরি হয়েছে তা কি সমান? অবশ্যই সমান না। আগের থেকে বেশি পরিমাণ তরল এখন গ্লাসটিতে অবস্থান করছে, তাই আয়তনও বেশি হবে আগের তুলনায়। কিন্তু আমরা যেই পরিমাণ রক্ত নিয়েছিলাম, যে পরিমাণ ঘন রক্ত নিয়েছিলাম, পানি ঢালার পর কি সেই পরিমাণ রক্তটি ঘন থাকবে? অবশ্যই না। অর্থাৎ আয়তন বৃদ্ধি পেলেও আমাদের ঘনত্ব কিন্তু হ্রাস পেয়েছে। সেটি এখানে বোঝানো হয়েছে। আমাদের দেহ সবসময় রক্ত দ্বারা পূর্ণ থাকে, এটা আমরা সবাই জানি। তো আমরা যখন পানি খাই, অধিক পরিমাণ পানি খেলে আমাদের দেহের মধ্যেও পানি জমে। এখন এই পানির স্বাভাবিক অবস্থা ধরে রাখার জন্য যে প্রক্রিয়াটি, তাই হলো অসমোরেগুলেশন। এখন অসমোরেগুলেশন কাজ করে কীভাবে সেটি পরে আলোচনা করব। আগে এর সাধারণ যেই ফর্মটা তা আমরা বুঝি। এখানে লেখা আছে, রক্তের পানির পরিমাণ বৃদ্ধি পেলে রক্তের ভলিউম বৃদ্ধি পায়। তাই বললাম, রক্ত একটি গ্লাসের মধ্যে রেখে যদি আমরা পানি ঢালি, সেই ক্ষেত্রে টোটাল রক্ত মানে তরলটার ভলিউম অর্থাৎ আয়তন বৃদ্ধি পাবে। আবার আয়তন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ঘনত্ব কমবে। ব্যাপারটি অবশ্যই তোমরা বুঝেছ হয়তো, আমরা বই থেকে দেখি। এই অসমোরেগুলেশন পার্টটা সাধারণত গ বা ঘয়ে আসে থাকে, অর্থাৎ 3 বা 4-এর জন্য আসে। তো আমাদের এখানে যা লেখা আছে আমরা সেটিকে মানে নিজের মতো করে গুছিয়ে বুঝিয়ে লিখলেই আমরা 3 বা 4-এ পূর্ণমান অথবা 4-এ 3 পেতে পারি। এখন আমাদের এখানে সংজ্ঞা দেওয়া আছে অসমোরেগুলেশন বা পানি সাম্য। আমাদের এই নামটা ভালো করে পড়তে হবে। অনেক সময় কোশ্চেনে পানি সাম্য দেওয়া থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কার কথা বলছে। এটি ক নম্বরে জ্ঞানমূলকে আসে, যে অসমোরেগুলেশন বা পানি সাম্য কাকে বলে। সেক্ষেত্রে এই সংজ্ঞাটা লিখলেই হবে যে জীবদেহে পানি এবং লবণের পরিমাণ এবং ঘনত্ব নিয়ন্ত্রণ হয়, যাতে সামগ্রিকভাবে অভিস্রবণ চাপ অপরিবর্তিত থাকে। এই প্রক্রিয়াটি হলো অসমোরেগুলেশন। আমরা আগে পড়েছিলাম বৃক্ক, Na, সোডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে লবণের যেই আয়ন, সেগুলোকে দেহে সুষ্ঠুভাবে বজায় রাখে, মানে পরিমাণ বজায় রাখে। তো এটাই অসমোরেগুলেশনের কাজ আর কি। মূত্রের মাধ্যমে তরলের যে নিষ্কাশন, এটি সবচেয়ে বেশি হয়। আমরা জানি যে আমাদের দৈনিক গড়ে 2600 ml পানি পান করতে হয়। তো 2600 ml পানি আবার দেহ থেকে বেরিয়ে আসে। তো এর 2600 ml এর মধ্যে মূত্র থেকে বেরিয়ে আসে হচ্ছে 1.5 লিটার 1.5 লিটার 1.5 লিটার বা 1500 ml। তোমাদের অপশানে দুইটিই থাকতে পারে, তো তোমাদের দেখে শুনে অপশানে ক্লিক করতে হবে যে কোন অপশান দেওয়া আছে। এককটা খেয়াল করতে হবে, 1500 ml, আর হচ্ছে সেটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে 1.5 লিটার আসবে। তো এটাই। বৃক্কের গঠন পড়ানোর সময় তোমাদের বলা হয়েছিল যে বৃক্কের বিভিন্ন স্থানে, বিশেষ করে রেনাল টিউবিউলের বিভিন্ন জায়গায় আর কি পুনর্শোষণ হয়। তো নেফ্রনের আর কি যেই আমরা পড়েছিলাম যে প্রান্তদেশীয় প্যাঁচানো নালী, এটার মধ্যে অনেকগুলো ক্ষণপথ টাইপের জিনিস থাকে। এগুলো তোমরা এইচএসসিতে উঠলে ভালোভাবে বুঝতে পারবে। তো এগুলোর মাধ্যমে আর কি পুনর্শোষণ ঘটে। পুনর্শোষণ প্রক্রিয়ার মাধ্যমে আর কি পানির সমতা বজায় থাকে। এখন নেফ্রন পুনর্শোষণ প্রক্রিয়াটা আসলে, ধরো আমার দেহে আগে থেকে অনেক পরিমাণ পানি আছে। পুনর্শোষণ কথাটির অর্থ কি? পুনর্শোষণ হলো, আমি যেটা আগে বললাম যে রেনাল টিউবিউলের মধ্যে পুনর্শোষণ ঘটে। রেনাল টিউবিউলের মধ্যে নিকটবর্তী প্যাঁচানো নালী আর কি, নিকটবর্তী প্যাঁচানো নালীর মধ্যে বিভিন্ন ঘনপথ টাইপের জিনিস থাকে। তো এগুলো আর কি তোমাদের বিস্তারিত বলছি না, এগুলোই আর কি পুনর্শোষণে কাজ করে হরমোন ক্রিয়ার মাধ্যমে। তো হরমোন ক্রিয়া যখন উত্তেজিত হবে তখন অধিক পরিমাণে পানি পুনর্শোষণ হয়, আবার যখন কম হবে, হরমোনের ক্রিয়া কম হবে, তখন পুনর্শোষণের মাত্রাও কমে যায়। এখন এই হরমোনের ক্রিয়া কম বেশি কিভাবে হবে, কার ভিত্তিতে হবে, সেটি মূলত হয় হচ্ছে, ধরো আমার দেহে পানির পরিমাণ বেশি আছে, এখন
পানির পরিমাণ বেশি থাকার কারণে এখান থেকে মূত্র, রক্তসহ মূত্র নেফ্রনে প্রবেশ করবে। তো কিছু পরিমাণ পানি মূত্র হিসেবে বের হয়ে যাবে, আর কিছু পরিমাণ পানি আবার হচ্ছে রক্তে প্রবাহিত হবে। এখন ধরো আমার তো শরীরে আগে থেকে অতিরিক্ত পরিমাণ পানি আছে, সেই ক্ষেত্রে আমার যেই পরিমাণ আর কি পানি দরকার, সেই পরিমাণ মানে এত পরিমাণ পানি তো আমার দরকার নেই যে আবার প্রবেশ করানো লাগবে, পুনর্শোষণ অধিক মাত্রায় হবে। সেই ক্ষেত্রে এই হরমোন ক্রিয়াটা তখন ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে কম পরিমাণে পানি হচ্ছে পুনর্শোষণ হয়। আবার যখন আমাদের দেহে কম পরিমাণ পানি থাকে, সেই ক্ষেত্রে বেশি পরিমাণ পানি যদি আমি মূত্রের মাধ্যমে বের করে দিই, সেক্ষেত্রে আমার দেহে পানির পানির হচ্ছে শর্টেজ দেখা দিবে। তো সেই জন্যই আর কি তখন আবার পুনর্শোষণের মাত্রা উপরের দিকে উঠবে, হরমোনের ক্রিয়াও বৃদ্ধি পাবে, ফলে পুনর্শোষণের মাত্রাও বৃদ্ধি পাবে, তো দেহ থেকে কম পানি বের হয়। এখন তোমরা বাস্তব উদাহরণ দেখতে চাইলে যে আমরা যখন পরিমাণে কম পানি খাই, সেক্ষেত্রে আমাদের রক্তের ইউরোক্রম বেড়ে যায়, রক্ত হলুদ হয়ে যায়, তারপর দেখবে কম পরিমাণে আর কি পানি বের হচ্ছে মূত্রের সাথে। সেটাই মূলত হয় হচ্ছে কারণ ওইখান থেকে অনেক পানি হচ্ছে পুনর্শোষণ হয়ে গেছে। এটাই হলো অসমোরেগুলেশনের মূল কারণ এবং ক্রিয়াকলাপ। এখন তোমরা এখান থেকে বাকিগুলো পড়তে পারো। এই যে এমনকি উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় অসমোরেগুলেশনে, যদি সমস্যা হয় সেক্ষেত্রে তো অসমোরেগুলেশন যদি না হয় তা চোখ মুখ ফুলে যাবে, পানি বেশি হবে, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ দেখা যায়। এগুলোই মূলত অসমোরেগুলেশনের ত্রুটির লক্ষণ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা হচ্ছে কিডনির বিভিন্ন রোগ ঠোক পড়বো আর কি। তো সকলকে ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।